হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা ছোট্ট আহ, একটা শর্ট স্টোরি নিয়ে একটু আলোচনা করব। আলোচনা মানে আমি আমার ব্যক্তিগতভাবে গল্পটা পড়ে যেমন ফিলিংস হয়েছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি। গল্পটা হলো রাস্কিন বন্ডের লেখা টাইগার টাইগার বার্নিং ব্রাইট। এবং এই গল্পটি আমার ছোট্ট ভাই বোনেরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে সেমিস্টার 2-তে পরীক্ষা দেবে, তাদের CC3-তে ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ বলে যে সেকশনটা আছে সেইখানে ছোট গল্পটা আছে। এবং এই লকডাউনের পরিস্থিতিতে তাদের যেহেতু স্কুল কলেজে তারা এখন ক্লাস করতে যেতে পারছে না, বাড়িতে বসে যদি তাদের কিছু উপকার হয় সে কথা মাথায় রেখেই আমি এই গল্পটা পড়ে আমার ব্যক্তিগত কিছু মত বা কিছু কয়েকটা কথাবার্তা একটু আমি তুলে ধরছি। এটা কোনো টিউটোরিয়াল নয়, এটা আমি এই পরিস্থিতিতে আমি এই বিষয়ের উপরে তাদের যাতে একটু সুবিধা হয় তাতেই আমি এটা আলোকপাত করছি এই গল্পটার উপরে। তো আমরা প্রথমেই দেখব যে কোনো লিটারি ওয়ার্ক পড়ার আগে যেহেতু কবি পরিচিতি বা লেখক পরিচিতি অ্যাবাউট দি অথর আমাদের একটা ধারণা থাকা দরকার। তো আমরা এক্ষেত্রেও রাস্কিন বন্ড সম্পর্কে দু একটা কথা একটু যদি মাথায় আসে দেখে নেব। আমরা দেখব রাস্কিন বন্ডের বায়োগ্রাফি যদি আমরা ঘাঁটতে থাকি, দেখব তিনি 1934-এ ইন্ডিয়ার মুসৌরি বলে তার বায়োগ্রাফিতে দেখা যায়, মুসৌরি বলে যে একটা জায়গা আছে সেইখানে নাকি তিনি জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু বেসিক্যালি তিনি বাই বার্থ ব্রিটিশ ডিসেন্ট থেকেই তিনি এসেছেন, তার ব্রিটিশ বংশোদ্ভূত বলা হয়। এবং স্পেশালি তিনি কী জন্যে পরিচিত আমাদের কাছে যদি আমরা দেখি তার কাজগুলো, তার পরিচিতিটা, তার ফেমাস বা তার ওয়েলনোনের যে জায়গাটা রয়েছে আমাদের লিটারেচারের ক্ষেত্রে, তিনি চিলড্রেন লিটারেচার ইন ইন্ডিয়া এই বিষয়গুলো, ইন্ডিয়াতে চিলড্রেন লিটারেচারের উপরে তার প্রচুর কাজকর্ম রয়েছে এবং প্রচুর অবদান রয়েছে, কন্ট্রিবিউশন রয়েছে। এবং এতটাই কন্ট্রিবিউশন যে ইন্ডিয়ান কাউন্সিল অফ চাইল্ড এডুকেশন এই রাস্কিন বন্ডকে সাহিত্য একাডেমি পুরস্কার তাকে দেওয়া হয়েছিল এবং সালটা 1992। যাই হোক, তিনি যে বিষয়গুলো তার গল্পের মধ্যে তুলে ধরতেন, তার যে মেজর ওয়ার্কসগুলো রয়েছে, এবং এই পার্টিকুলার শর্ট স্টোরিতেও টাইগার টাইগার বার্নিং ব্রাইটে আমরা দেখতে পাবো যে মেজর যে বিষয়বস্তুগুলোর উপরে তিনি আলোকপাত করেন সেটা হলো ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, পরিবেশ এবং পরিবেশের আশেপাশে যে সমস্ত এলিমেন্টসগুলো তাদের সঙ্গে রিলেটেড রয়েছে এইগুলোর উপরে তিনি সুন্দরভাবে আলোকপাত করেন। এবং তার এই গল্পতে আমরা যদি তাকিয়ে দেখি টাইগার টাইগার বার্নিং ব্রাইট, যদি আমরা টেক্সটটা একটু পড়ি বা তার রিলেটেড আরও দু একটা মেজর ওয়ার্কসের কথা যদি মাথায় নিয়ে আসি, আমরা দেখব তিনি তার সেই গল্পগুলোতে স্কিলফুলি, খুব দক্ষতার সহিত তিনি হিউম্যান অ্যান্ড নন হিউম্যানদের একটা হারমোনিয়াস রিলেশনশিপ প্রতিষ্ঠা করবার চেষ্টা করেন তার গল্পেতে, যে মানুষের সঙ্গে ওয়াইল্ড লাইফ এবং নেচার এদের একটা সুন্দর সম্পর্ক থাকবে। এবং শুধু তাই নয়, তিনি বারবার বোঝাবার চেষ্টা করেছেন, যে মেসেজটা তিনি দিতে চেয়েছেন গল্পগুলোর মধ্য দিয়ে, যে পরিবেশে বেঁচে থাকতে গেলে হিউম্যান এবং নন হিউম্যান এলিমেন্টস বা ম্যান, নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ এদেরকে একে অপরের উপরে নির্ভরশীল হয়ে থাকতে হবে। আমরা দেখব রাস্কিন বন্ডের যে সমস্ত গল্পগুলো আছে, ইনক্লুডিং দিস শর্ট স্টোরি টাইগার টাইগার বার্নিং ব্রাইট, যেটা আমরা পড়তে চলেছি, সেখানে তিনি এইটাই বলেছেন যে যখন তিনি এই গল্পের জঙ্গলের বর্ণনা তিনি দিচ্ছেন, হোয়াইল গিভিং দি ডেসক্রিপশন অফ জঙ্গল লাইফ অ্যান্ড ওয়াইল্ড লাইফ, সেখানে আমরা দেখেছি যে তিনি এইটাই শুধু জঙ্গল লাইফ বা ওয়াইল্ড লাইফ অ্যানিম্যালস এদেরকে গুরুত্ব আছে এইটাকেই বোঝাবার চেষ্টা করেননি, বা হিউম্যান বিংয়ের সঙ্গে জঙ্গল লাইফ বা ওয়াইল্ড লাইফের একটা নিবিড় সম্পর্ক আছে, ক্লোজ রিলেশনশিপ আছে, শুধু এটাকেই তিনি ফোকাস করতে চাননি। তিনি বরং এটাও মেসেজ দিয়েছেন যে এই কখনো কখনো সামটাইমস এই ওয়াইল্ড লাইফ বা জঙ্গল লাইফ যদি আমরা কোনো রকমভাবে অ্যাভয়েড করতে থাকি, একটা দিন এমন আসবে যে তাদের দ্বারা পিপুল মানে হিউম্যান বিং পর্যন্ত একটা এফেক্টেড হবে। এই রকম একটা রিলেশনশিপ তিনি দেখিয়েছেন। সুতরাং একে অপরের উপরে নির্ভরশীল এই ইন্টারডিপেন্ডেন্স, হিউম্যান অ্যান্ড নন হিউম্যান, এটা কিন্তু তার গল্পের মধ্যে আমরা বারবার ফোকাসড হতে দেখেছি। আমরা যদি একটু আমাদের চারপাশে তাকাই, এখন আধুনিক সভ্যতায় আমরা দেখতে পাবো র্যাপিড গ্রোথ অফ সিভিলাইজেশান, ইন্ডাস্ট্রিয়ালাইজেশান, এর ফলে কি এই যে কলকারখানা, বিভিন্ন সভ্যতার অগ্রগতির ফলে আমরা কি দেখছি, যে ডিফরেস্টেশন হচ্ছে,
বিভিন্ন জঙ্গল বন সব সাফাই করে সেখানে কংক্রিটের বিভিন্ন কনস্ট্রাকশন গড়ে উঠছে, কলকারখানা গড়ে উঠছে। তার ফলে কি হচ্ছে, এই ফরেস্ট লাইফ, ওয়াইল্ড লাইফ, এই যে বন্য প্রাণীরা যে জঙ্গলে থাকে, সেই জঙ্গল এবং তাদের যে বাসস্থান, হ্যাবিট্যাটস, ওয়াইল্ড হ্যাবিট্যাটস, এইগুলো সব কিছু ডিস্ট্রয় হচ্ছে। এই যত বেশি এই বন্য প্রাণী বা বন্য প্রাণীদের বাসস্থানকে আমরা যত বেশি ক্ষতি করে চলেছি, এটা যেন বুমেরাং হয়ে আমরা হিউম্যান সিভিলাইজেশনেরই একটা ডিস্ট্রাকশান নিয়ে আসছি। পার্টিকুলার এই গল্পতে টাইগার বার্নিং ব্রাইটে এই গল্পের মধ্যেও সেই মেসেজটাই লেখক রাস্কিন বন্ড আমাদেরকে সুন্দরভাবে তুলে ধরেছেন। আমরা দেখব যে তিনি বারবার এইটাকে বলছেন যে হিউম্যান বিং এবং ওয়াইল্ড লাইফ, ন্যাচারাল ওয়ার্ল্ড, এই সমস্ত কিছু যেন একটা হারমোনিয়াস কো এক্সিস্টেন্সের মধ্য দিয়ে টিকে থাকতে হবে, এইটাই তিনি বারবার বোঝাবার চেষ্টা করেছেন। গল্পটা যখন শুরু হচ্ছে আমরা দেখব একটা কোয়াইট ইন্ডিয়ান সেটিং, একটা ভারতীয় পরিবেশের জঙ্গল তুলে ধরা হয়েছে, হিমালয়ান ফুটহিলসের ওই কাছাকাছি যে একটা ফরেস্ট লাইফ তুলে ধরা হয়েছে। এবং সেখানে খুব ইন্টারেস্টিংলি আমরা দেখব যে একটা টাইগার, একটা সেনাইল টাইগার, মানে যে খুব বয়স হয়ে গেছে বা দুর্বল শরীরের, এরকম একটা টাইগারের গল্প এখানে বর্ণনা করা হচ্ছে। আমরা দেখব এই গল্প তো যখনই আমরা টেক্সটটা পড়তে থাকবো যে ভিলেজার্সরা, এই ভিলেজার্স এবং যদি আমরা টেক্সটের দিকে তাকাই, ভিলেজার্স অ্যান্ড দি টাইগার্স, এরা নাকি একে অপরকে খুব রেসপেক্ট করে, একে অপরের মানে টাইগারও যেমন হিউম্যান বিংদেরকে রেসপেক্ট করে সেইখানকার, এবং হিউম্যান বিংও টাইগার বা ওয়াইল্ড লাইফ বা এদের জীবনটাকে রেসপেক্ট করে, একে অপরের প্রতি রেসপেক্ট আছে, সেটা কিন্তু রাস্কিন বন্ড তার গল্পের মধ্য দিয়ে দেখাচ্ছেন। এবং অথর বারবার উল্লেখ করেছেন, আমার টেক্সটে যদি তাকাই, যে তিনি বারবার এইটাই ইনডাইরেক্টলি আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন যে এই যে র্যাপিড গ্রোথ অফ টাউনস অ্যান্ড সিটিজ, বিভিন্ন রকমের নদীর রিভার্স ব্যাঙ্কের পাশে যে শহর কলকারখানা গড়ে উঠছে বারবার, যার ফলে আমরা ক্লিয়ারিং দি ফরেস্ট, গাছগাছালি বন জঙ্গল আমরা সাফাই করে দিচ্ছি, এর ফলে কি হচ্ছে যে একটা টোটাল ডিস্ট্রাকশান আসছে আমাদের মডার্ন মানে হিউম্যান বিংয়ের ক্ষেত্রে, যে আমরা ভবিষ্যতে একটা বিপদের মুখে পড়তে চলেছি। গল্পগুলোর মধ্যে সেইটাকেই কিন্তু জোর দিয়ে বোঝানো হয়েছে। আমরা দেখব যে এই গল্পের মধ্যে আরও কী দেখানো হয়েছে, যে এই যে ওয়াইল্ড লাইফ, শুধুমাত্র যে কলকারখানা, টাউন, সিটিজ এই সমস্ত গড়ে উঠছে বলে ফরেস্ট ধ্বংস হচ্ছে তা নয়। ফরেস্ট লাইফ বা ওয়াইল্ড লাইফের মধ্যে যে সমস্ত ওয়াইল্ড ক্রিয়েচাররা থাকে, সেই ওয়াইল্ড ক্রিয়েচাররা যারা আছেন, যেমন হান্টার্স, পোচার্স, কেউ গাছ কেটে চুরি করে নিয়ে যাচ্ছে, বন্য জঙ্গল সাফাই করে বিজনেস করছে ফর মানি। কেউ হয়তো বন্য প্রাণীদের, মানে বিরল যে সমস্ত প্রাণীগুলো আছে, বাঘ, সিংহ, এই সমস্ত প্রাণীদেরকেও কেউ হান্টার্সরা এসে নিয়ে চলে মেরে ফেলছে, দিনের পর দিন তাদের সংখ্যা কমতে থাকছে। এতে কি হচ্ছে এক্স্যাক্টলি, যে ফরেস্ট লাইফ থেকে বন্য প্রাণীদের সংখ্যাও কমতে থাকছে এবং তাদের ভবিষ্যতে তাদের সংখ্যা কমতে কমতে একটা সময় বিপন্ন হয়ে যাবে। এর ফলেও কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে বলে গল্পে কিন্তু দেখানো হয়েছে এই রাস্কিন বন্ডের মাধ্যমে। আমরা যারা হান্টার্স, যারা এই বন্য প্রাণীদের শিকার করছে অযাচিতভাবে, আইনের বিরুদ্ধে গিয়ে, তারা কি করছে, তারা শিকার করে বাড়িতে গিয়ে হয়তো ডিসপ্লে করছে যে হ্যাঁ দেখো আমি একটা বাঘ শিকার করে নিয়ে এসেছি। এই যে একটা ইগোয়েস্টিক ব্যাপার, যে বাঘ শিকার করেছি মানে একটা বিশাল লোকের কাছে একটা ডিগনিফাইড হয়ে থাকতে পারবে, এইরকম একটা ব্যাপার। বা জাস্ট ফর মানি সেটা তো বিক্রি করলো। এই সমস্ত এই বিজনেসটা, এই অসৎ ডিসঅনেস্ট বিজনেসের ফলে আমরা শুধুমাত্র ওয়াইল্ড লাইফকেই ধ্বংস করছি না, ধ্বংস করছি আমাদের হিউম্যান সিভিলাইজেশনকেও পরোক্ষভাবে। লেখক কিন্তু এই গল্পে সেটাই বুঝিয়েছেন। আমরা যদি গল্পের ভিতরে একটু ঢুকবার চেষ্টা করি, আমরা দেখব যে এই গল্পে যে টাইগারটার কথা বলা হচ্ছে, একটা সেনাইল টাইগার, মানে খুব শারীরিকভাবে খুব দুর্বল সে, এবং অবশ্যই মানসিকভাবেও সে দুর্বল, কারণ এই একমাত্র সেই জঙ্গলে বেঁচে আছে টাইগারদের মধ্যে। অনলি ওয়ান টাইগার ইজ প্রেজেন্টেড ইন দিস পার্টিকুলার শর্ট স্টোরি। অন্যান্য টাইগাররা তাহলে কোথায় গেল, বা অন্যান্য ক্রিয়েচাররা কোথায় গেল? একের পর এক টাইগার বা একের পর এক বন্য প্রাণীদের সব শিকার করতে করতে যারা হান্টার্সরা এসেছে, অসৎ ব্যবসায়ী যারা, তারা শিকার করে নিয়ে গেছে। এই ফরেস্টে একমাত্র সে একাই আছে। তাহলে এই যে লোনলি টাইগার, নিশ্চয়ই তার মনের মধ্যে একটা যন্ত্রণা আছে। এবং এই লোনলি একটা বন্য প্রাণী জঙ্গলে, যদি কোনো একটা প্রাণী, বাঘ হোক বা যাই হোক, সে যদি একা থাকে, নিশ্চয়ই তার পেইনফুল একটা সিচুয়েশান থাকে। আমরা যেমন লোনলি থাকলে আমাদেরও একটা আইসোলেশনের ফলে মনের মধ্যে একটা ডিপ্রেশন তৈরি হয়। তো এই একমাত্র অনলি ওয়ান টাইগার, তাও আবার তার সেনাইল, নানান রকমভাবে সে দুর্বল,
বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এই উইকনেসগুলো তার দেখানো হয়েছে। তাহলে এই যে একটা টাইগার রয়েছে, নিশ্চয়ই তার পেইনফুল সিচুয়েশান তার শরীর মন দুটোতেই আছে। তো এই যে টাইগারকে এখানে প্রেজেন্ট করা হয়েছে গল্পের মধ্যে দিয়ে, আমরা দেখব যে লেখক কত সুন্দরভাবে তার এই পেইনটাকে বর্ণনা করেছেন। যদি লাইন টু লাইন টেক্সট পড়বো যখন আমরা দেখব যদি দুই একটা লাইন, যে এই যে টাইগার সে একাকী যেহেতু জঙ্গলে রয়েছে, এই জঙ্গলে থাকার ফলে যেহেতু সে একাকী, সে কিন্তু নদীতে আসতে পারে না জল খেতে। ব্যাঙ্ক অফ দি রিভারে সে ওপেন প্লেসে এসে সে বিভিন্ন তার সাবলীল স্বতঃস্ফূর্তভাবে যে কাজগুলো করবে, নদীতে এসে জল খাওয়া বা শিকার ধরা বা যে কোনো জায়গায় বেরিয়ে পড়া, এগুলো সে করতে পারে না। কারণ যে গ্রামবাসীরা আছে যদি তাকে মেরে ফেলে, এই ভয় তার থাকবে। যেহেতু সে একাকী এবং সমস্ত গ্রামবাসী মিলে যদি তাকে তাড়া করে, নিশ্চয়ই তার কিছু করবার কিছু থাকবে না। কিন্তু সংখ্যায় যদি বেশি থাকে, প্রচুর বাঘ যদি আশেপাশে থাকে, নিশ্চয়ই গ্রামবাসীরা আক্রমণ করতে গেলেও তাদের আতঙ্ক থাকবে। তো যাই হোক, এই বাঘ তখন কি করে, জল খাওয়া বা বেসিক নিডসের জন্যে তার জঙ্গলের মধ্যে একটা ছোট লেক আছে যেখানে অল্প কিছু জল থাকে। বড় নদীতে সে আসতে পারছে না, ওপেন প্লেসে যেখানে লোকালয় সেখানে আসতে পারছে না। সে একটা ছোট্ট লেক যেটা জঙ্গলের মধ্যে আছে, সেখানে অল্প কিছু জল, সেখানেই তার তৃষ্ণা মেটায় বা এইরকমভাবেই থাকে। তো যে লেকের মধ্যে সে জল তৃষ্ণা নিবারণ করছে, সেই জলটাও তো দিনের পর দিন ব্যবহার করতে করতে বা প্রাকৃতিক নিয়মে সেটাও শুকিয়ে যাবে একটা দিন। তো আমরা দেখব যে লেখক সেই জায়গাটাকেই বারবার জোর দিয়ে বুঝিয়েছেন যে ওই ভিলেজার্সরাও যখন ওই লেকে আসতো জল নিতে বা ব্যবহার করতে, সেখানকার টাইগার্স কিন্তু তাদের উপরে কোনো হঠাৎ করে গিয়ে আক্রমণ করতো না বা ঝাঁপিয়ে পড়তো না, তার তৃষ্ণা নিবারণের জন্য হোক বা ক্ষুধা নিবারণের জন্য, যেটা সে সহজেই করতে পারতো। ভিলেজার্সদের যখন তখন সে অ্যাটাক করতে পারতো, কিন্তু সে করতো না। এবং এই ঘটনার মধ্য দিয়েই কিন্তু, যেটা আমি প্রথমেই বলেছিলাম, যে হিউম্যান এবং নন হিউম্যান বিং, বিশেষ করে হিউম্যান বিং এবং ওয়াইল্ড লাইফ, এদের মধ্যে যে একটা হারমোনিয়াস কোএক্সিস্টেন্স থাকবে, রাস্কিন বন্ডের গল্পেতে কিন্তু সেইগুলো বারবার জোর দিয়ে বোঝানো হয়েছে। তো এই যে আচরণ বাঘের, যে তাদের উপরে আক্রমণ না করে তারা জল নিচ্ছে নিক, তাতে অসুবিধে কোথায়, সে লাফিয়ে পড়তো না তার শিকারের, সে তো ইচ্ছা করলে একজনকে শিকার করতে পারতো। কিন্তু এই যে হারমোনিয়াস কোএক্সিস্টেন্স, তোমাকেও বাঁচতে হবে আমাকেও বাঁচতে হবে, একে অপরকে ইন্টারডিপেন্ডেন্ট হয়ে বাঁচতে হবে, হিউম্যান বিং এবং ওয়াইল্ড লাইফ, এটাকে কিন্তু এই গল্পের মধ্য দিয়ে বোঝানো হয়েছে। আমরা দেখব যে যে টাইগারকে এই গল্পের মধ্যে রাস্কিন বন্ড প্রেজেন্ট করেছেন, তিনি খুব সুন্দরভাবে দেখিয়েছেন যে সে এতটাই এক্সপিরিয়েন্স, যেহেতু সে বয়স হয়ে গেছে, জঙ্গলে সে একাকী বিরাজ করছে, এতদিন ধরে রয়েছে, ওইখানকার এলাকার প্রত্যেকটা মানুষকে এবং প্রত্যেকটা মানুষের বিভিন্ন তাদের অ্যাটিটিউড এবং তাদের বিহেভিয়ার্স, ম্যানারিজম, এই সমস্ত কিছুকে সে এত সুন্দরভাবে পর্যবেক্ষণ করেছে যে তার এই এক্সপিরিয়েন্সটা হয়েছে যে অনায়াসেই সে বুঝতে পারে মানুষের মনের মধ্যে কী চলছে, যে তারা কি তাকে আক্রমণ করতে চায় বা নানান রকম এই সেন্সগুলো তার মধ্যে অটোমেটিক্যালি তৈরি হয়েছে। এবং লেখকের লেখার মধ্য দিয়ে থ্রু দি ডেসক্রিপশান অফ দি টাইগার আমরা বারবার দেখেছি যে টাইগারকে এখানে একটা লিভিং এন্টিটি, অবশ্যই সে একটা প্রাণী। টাইগারকে সবসময় একটা অ্যালাইভ রেখেছেন তিনি, মানে সব সময় তার বিভিন্ন কার্যকলাপ, তার চিন্তাভাবনা, টাইগারের এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে লেখক সবসময় তাকে একটা টোটালি অ্যালাইভ রেখেছেন। এবং সেই ডেসক্রিপশান, তার যে লেখক যে প্যাথেটিক্যালি তাকে ডেসক্রাইব করছে টাইগারকে থ্রু মাইনিউট ডিটেলস, এটাও কিন্তু আমরা টেক্সট পড়লে খুবই বুঝতে পারবো। সে ওল্ড হয়ে গেছে, কিন্তু যেহেতু সে টাইগার, তার ম্যাজেস্টি সে হারায়নি, ম্যাজেস্টি সে লস করেনি। বনের বাঘ, সে রাজা, কিং অফ দি জঙ্গল। তাহলে বৃদ্ধ হয়ে গেছে তাতে কি আছে, ম্যাজেস্টি তার অবশ্যই আছে। তার ম্যাজেস্টিক ডেসক্রিপশান লেখকের মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি। এবং আমরা যদি দেখি যে একটা ফুল আন্ডারস্ট্যান্ডিং এবং কাইন্ডনেস নিয়ে টাইগারকে প্রেজেন্ট করা হয়েছে গল্পের মধ্যে দিয়ে। বিভিন্ন ছোটো ছোটো ঘটনাগুলোকে যদি আমরা পর্যবেক্ষণ করি টেক্সট পড়ার সময়, দেখব কখনও কোনো একটা জায়গায় টেক্সটে বলা হচ্ছে যে রামু নাকি একসময় এই টাইগারের দ্বারা সেভড হয়েছিল। রামু নাকি একদিন জঙ্গলে যাচ্ছিল বা এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছিল, সেইখানে নাকি একটা মাদার বিয়ার ভয়ঙ্কর, সে নাকি রামুকে তাড়া করেছে। আর সেই মাদার বিয়ার রামুকে যখন তাড়া করেছে, আর এই টাইগার হঠাৎ করে সেখানে প্রেজেন্ট হওয়ার পরে তার উপস্থিতি দেখিয়ে সেই মাদার বিয়ারকে তাড়িয়ে দিয়েছিল। এবং রামু বলে যে ছেলেটা, সে কিন্তু এইরকম একটা বিপজ্জনক ঘটনার থেকে, মাদার বিয়ারের আক্রমণ থেকে রক্ষা পেয়েছিল জাস্ট ফর দিস টাইগার্স প্রেজেন্স।
মানে কি এখানেও সেই আমরা দেখব যে হিউম্যান বিং এবং ওয়াইল্ড লাইফ একে অপরে হারমোনিয়াসলি কোএক্সিস্ট করতে হবে। তো এই টাইগারের অ্যাপিয়ারেন্সটাই রামুকে কিন্তু সেদিন বিপদ থেকে রক্ষা করেছিল। নিশ্চয়ই রামু তার প্রতি কৃতজ্ঞ, মানে রামুর কৃতজ্ঞতা মানে হিউম্যান বিংয়ের কৃতজ্ঞতা। তাহলে এই যে হারমোনিয়াস কোএক্সিস্টেন্সটাও কিন্তু এখানে জোর দিয়ে বোঝানো হয়েছে এই ছোট্ট ঘটনার মধ্য দিয়ে। আবার উপরন্তে অন দি আদার হ্যান্ড যদি আমরা দেখি যে এইরকম এই যে বাঘটাও নাকি একদিন রামুর দ্বারা নাকি সেভড হয়েছিল। কীরকম? কোনো একটা ঘটনা যখন আমরা ডিটেলসে টেক্সট পড়লে দেখা যাবে যে হান্টার্সরা যখন এসেছিল টাইগারকে শিকার করবে, একা একটা টাইগার প্রায় বিপদের মুখে পড়ে গেছিলো, হান্টার্সদের মুখোমুখি হয়ে গেছিলো। তো রামু নাকি বিভিন্ন সিগনাল, এমন কিছু সিগনাল দিয়েছিল যাতে টাইগার বুঝতে পেরেছিল যে এটা হান্টার্সরা এসেছে এবং তাদের হাত থেকে টাইগার সহজেই, সেই সেনাইল টাইগার, বৃদ্ধ টাইগারটি সহজেই, যেহেতু সে এক্সপার্ট, সেই হান্টারদের নজর এড়িয়ে সে কিন্তু জঙ্গলে এক্সিস্ট করেছিল আবারও। তাহলে এখানেও সেই রামু সেভ করেছে টাইগারকে, টাইগার সেভ করেছে রামুকে। তবে যে হারমোনিয়াস কোএক্সিস্টেন্সটাকেও কিন্তু এখানে জোর দিয়ে বোঝানো হয়েছে, আমরা দেখব। আচ্ছা, আমরা যদি গল্পের আরও কিছুটা অংশ তুলে ধরতে পারি, দেখব সেখানে দেখানো হচ্ছে যে এই যে রামুর সঙ্গে টাইগারের একটা আননোন বন্ড দেখানো হলো, এই সিক্রেট বন্ডটা নাকি একে অপরের প্রতি মিউচুয়াল ট্রাস্ট এবং ডিপেন্ডেন্সের কথাই বলে, একে অপরের প্রতি নির্ভরশীলতা এবং বিশ্বাস। তুমি আমাকে বিশ্বাস করো, আমিও তোমাকে বিশ্বাস করি, এবং সবাই মিলে কোএক্সিস্ট করতে হবে এই সমাজ ব্যবস্থায়। এটা কিন্তু রাস্কিন বন্ড বারবার লেখক আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন। এবং আমরা দেখব যে কোনো একটা ঘটনায় যে সব কিছু ঠিকঠাক চলছে, টাইগার একা একা ফরেস্টে রয়েছে এবং গ্রামবাসীরাও তার উপরে ক্রুদ্ধ নয় এবং সব কিছুই ঠিকঠাক চলছে, এরকম একটা সিচুয়েশানে হঠাৎ করে আমরা একটা ঘটনার কথা গল্পে বলা হচ্ছে যে দীর্ঘদিন বৃষ্টি আসছে না, লেট মনসুনটা যে সময় আসে সে সময় আসছে না, সুতরাং জলের একটা সংকট অবশ্যই থাকছে। আর যখন জল এরকম ক্রাইসিসের সময় আসছে এবং দীর্ঘদিন ধরে এই বাঘ শিকারও করতে পারছে না সেইভাবে, কারণ ওপেন প্লেসে গেলে যদি পিপলরা তাকে অ্যাটাক করে বা এমনি প্রাণ বাঁচানোর জন্য হোক, ভয় হোক, অ্যাটাক করে, সেই জন্য সে যেতে পারছে না, শিকারটাও ধরা তার সমস্যা হয়ে যাচ্ছে। হঠাৎ করে এই টাইগারটি কি করে, একদিন একটা ডোমেস্টিক বাফেলো, ওইখানকার যে সমস্ত গল্পের মধ্যে যদি পড়লে আরও ইন্টারেস্টিংভাবে বর্ণনা করা আছে, যার বাফেলো, সেই ডোমেস্টিক বাফেলোর উপরে আক্রমণ করে এবং তাকে শিকার হিসেবে তাকে গ্রহণ করে, অ্যাটাক করে। এতে গ্রামবাসীরা অবশ্যই ভয় পেয়ে যায়, প্যানিকড হয়, এবং তারা এই তাকে সেই বাফেলোটাকে অ্যাটাক করার কারণ হচ্ছে তার তো ক্ষুধা নিবারণ করতে হবে, দীর্ঘদিন ধরে সে হাংরি, তাহলে সেই হাঙ্গার নিয়ে তো সে থাকতে পারবে না, তাকে তো এক্সিস্ট করতে হবে, কিছু না কিছু করতে হবে। তো সেই এক লেক থেকে, যে ফরেস্টের মধ্যে যে লেক আছে, ওখান থেকে সেই বাফেলোকে অ্যাটাক করে এবং তারপরে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে যায়। আমরা যদি এই ঘটনা দিয়ে একটু বিচার করি টাইগারকে, যে গ্রামবাসীরা তখন তারা একত্রিত হয়ে প্ল্যান করে যে এই টাইগারকে রাখা যাবে না, তাকে ধরতে হবে এবং তাকে মেরে ফেলতে হবে, কারণ আমাদেরও প্রাণের ভয় আছে, এই রকম একটা কারণ। কিন্তু টাইগার ইন্টেনশনালি কিন্তু সবাইকে আক্রমণ করতো না, তার হাঙ্গার নিবারণ করবার জন্যে একটা বাফেলোকে সে অ্যাটাক করতে তাকে বাধ্য হতে হয়েছে, তাকে বেঁচে থাকতে গেলে। এবার এরকম একটা সিচুয়েশানে আমরা দেখব গ্রামবাসীরা সবাই জড়ো হয়েছে, তাকে প্রায় ট্র্যাপে ফেলেওছে, ফাঁদে ফেলে নিয়েছে, কিন্তু তবুও যেহেতু সে এক্সপার্ট, এতদিন ধরে, যেটা আমরা আগেই আলোচনা করছিলাম, যে তার এক্সপিরিয়েন্সটা এতটাই এই ফরেস্টে থেকে এই সমস্ত এখানকার লোকজনের বিভিন্ন ট্রিক্স বা বিভিন্ন রকমের অ্যাটিটিউডগুলো দ্বারা এতটাই সে রপ্ত করেছে যে, এবং সে নিজেকে বাঁচাবার যে সমস্ত কৌশল থাকতে পারে প্রাণীদের, সমস্ত কিছু সে এতটাই এক্সপার্টাইজ যে সহজেই সে সেটাকে কোনো মতে এড়িয়ে গেছে, প্রাণটাকে বাঁচিয়েছে। কিন্তু তারা, এই গ্রামবাসীরা, তার লিম্ব মানে তার পায়ে আঘাত করতে সক্ষম হয়েছে, কিন্তু তাকে প্রাণে মারতে পারেনি। সে হঠাৎ করে আমরা গল্প যদি পড়ি দেখব যে জলে ঝাঁপ দিয়েছে, নদীর জলে ঝাঁপ দিয়ে সে গল্পের শেষ অংশেরটুকু, যেহেতু ওখানেও একটা টুইস্ট রাখা হয়েছে, গল্প শেষটাকু নাকি লেখকই লিখেছেন, কিন্তু আইডিয়াটা তার কাছে সেই নাকি বয়টা দিয়েছে, এরকম একটা ব্যাপার। গল্প শেষটাকে যেভাবে দেখানো হয়েছে যে ওই টাইগার নদীর জলে ভাসতে ভাসতে ওয়াশড অ্যাওয়ে হয়ে নদীর অন্য প্রান্তে, অন্য তীরে গিয়ে উঠেছে, এবং সেই অন্য তীরে গিয়ে যখন সে উঠেছে, ভাসতে ভাসতে গিয়ে আমরা দেখব সেখানে নাকি অন্য একটা নতুন জঙ্গলে গিয়ে সে হাজির হয়েছে, যেখানে অন্যান্য প্রাণীরা আছে, অন্যান্য টাইগার্স বা অন্যান্য ওয়াইল্ড ক্রিয়েচাররা রয়েছে। মানে যে টাইগারটা এইখানে একাকী ছিল, সেই টাইগারটার এই লোনলি লাইফটা তার ভালো লাগছিল না, ভালো লাগার কথাও নয়,
কিন্তু গল্পের শেষ এন্ডিংটা সুন্দরভাবে কিন্তু লেখক দেখিয়েছেন যে সে প্রাণে বেঁচে যখন নদীতে ভাসতে ভাসতে অন্য প্রান্তে গিয়ে উঠেছে, সেই প্রান্তে গিয়ে মানে সে নাকি একটা নতুন জঙ্গল, নতুন জগৎ পেয়েছে, তার হ্যাবিট্যাট পেয়েছে, যেখানে সে তার অন্যান্য মেটদের সঙ্গে মেলামেশা করতে পারবে, তার অন্যান্য ক্রিয়েচাররা তার অ্যাকম্পানি পাবে, তার সে একাকিত্বটা কেটেছে। এরকমভাবে একটা হ্যাপি এন্ডিং দেখানো হয়েছে। আমরা দেখব গল্পটা যখন পড়ব। কিন্তু ঘটনাটা কী হলো, যখন এই টাইগার ডিসঅ্যাপিয়ার হয়ে গেল জঙ্গল থেকে, নিজের প্রাণ বাঁচাতে গিয়ে জলে ঝাঁপ দিয়ে এখান থেকে ওখানে চলে গেল, অন্য নদীর অন্য প্রান্তে বা যেখানেই যাক চলে গেল, তখন কিন্তু এই ভিলেজার্সরা এই টাইগারের অ্যাবসেন্সে তাদের মনের মধ্যে নানান রকমের একটা শূন্যতা তৈরি হলো। এবং তারা কিন্তু এখন কোয়াইট ওয়েল তারা আন্ডারস্ট্যান্ড করতে পারছে যে এই টাইগার থাকার ফলে তাদের কতটা উপকার হতো। মানে সেই টাইগারের ডিগনিটিটা জন্য তারা এখন বুঝতে পারছে যে টাইগারটা থাকলে কতটা ভালো হতো। এই পুয়ার পিপুলরা তখন তারা দুঃখ অনুভব করতে লাগলো, কারণ এইটাই সেই টাইগার, যে টাইগার এই জঙ্গলে ছিল বলেই এতদিন পর্যন্ত পোচার্স এবং হান্টার্স, যারা এই জঙ্গলের মধ্যে চোরা শিকারী যারা এই সমস্ত গাছপালা কেটে নিয়ে যায় জঙ্গলে, যখন তখন প্রবেশ করে এই ওয়াইল্ড লাইফ, ফরেস্ট লাইফটাকে ধ্বংস করছে দিনের পর দিন, সেই সমস্ত অসৎ ব্যবসায়ী, এই সমস্ত অসাধু লোকদেরকে কিন্তু এই টাইগার জঙ্গলে থাকলে প্রবেশ করতে দিত না ভয়তে। এই যে ঘটনাটা, এই যে পুয়ার পিপুলরা তখন বুঝতে পারলো যে টাইগার তাদের কিন্তু প্রোটেক্টর ছিল। এ কাইন্ড অফ টাইগার অ্যাক্টস অ্যাজ এ কাইন্ড অফ প্রোটেক্টর, এ কাইন্ড অফ গড, একটা ভগবানের মতো নাকি প্রোটেক্ট করতো তাদের এই এলাকাকে। কিন্তু সে এখন নেই, এবং সেই গল্পের টেক্সটগুলোতে সেইগুলো হাইলাইটেড করা হয়েছে যে হ্যাঁ, লেখক তিনি দেখিয়েছেন যে তার টাইগারের অ্যাবসেন্সে গ্রামবাসীরা এখন কতটা সরি ফিল করছে। তার মানে সেই গল্পের শুরুতেই আমরা বারবার একটা কথাই বলছি যে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, এই বিষয়টা রাস্কিন বন্ড বারবার জোর দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে ওয়াইল্ড লাইফের সঙ্গে হিউম্যান বিং বা অ্যানিম্যাল লাইফ বা ফরেস্ট লাইফ কতটা রিলেটেড, কতটা হারমোনিয়াসলি কোএক্সিস্ট করে একে অপরের সাথে। এই ঘটনাটা কিন্তু আমরা এই টাইগারের অ্যাবসেন্সের ফলে গ্রামবাসীদের মধ্যে যে ধারণা হয়েছে আমরা কিন্তু দেখলাম। গল্পের টেক্সট পড়লে আরও ভালো বোঝা যাবে। আমরা দেখব লেখক এই গল্পে টাইগারকে এ কাইন্ড অফ নোবিলিটি হিসেবে সিম্বলাইজ করিয়েছেন। এ কাইন্ড অফ নোবিলিটি, টাইগার ইজ এ কাইন্ড অফ প্রোটেক্টর, টাইগার ইটসেলফ ইজ দি গড ফর দি পুয়ার পিপুল ইন দি ভিলেজ। ওই পার্টিকুলার ভিলেজে গড হিসেবে নাকি তাকে প্রেজেন্ট করা হয়েছে। এবং এই যে টাইগারের ডিসঅ্যাপিয়ারেন্সের সাথে সাথেই টাইগারকে গল্পের মধ্যে আমরা যদি দেখতে পাই যে রামু একবার বলছে টাইগার ইজ দি সোল অফ ইন্ডিয়া। এই যে সোল অফ ইন্ডিয়া, তাহলে টাইগার চলে গেছে, তার মানে কি ইন্ডিয়া থেকে সোলটা চলে গেছে, এইরকম একটা নোবিলিটি বা গ্রান্ডার প্রকাশ করা হয়েছে। তাহলে যে উইথ দি ডিসঅ্যাপিয়ারেন্স অফ দি টাইগার, ফরেস্ট লাইফটা কতটা বিপদের মুখে পড়েছে, ফরেস্টটা কতটা, এই যে হান্টার্স পোচার্সরা অনায়াসে প্রবেশ করছে জঙ্গলে, টাইগার নেই, মুক্ত। তাহলে এই যে টাইগার চলে গেছে, টাইগার ইজ গন, অ্যাকচুয়ালি প্রোটেক্টর ইজ গন। এইভাবেই কিন্তু টাইগারকে প্রেজেন্ট করা হয়েছে এবং ফরেস্টকে একটা ভালনারেবল জায়গায় পৌঁছে গেছে এই টাইগারের অ্যাবসেন্সে। এটাও কিন্তু গল্পের মধ্যে আমরা দেখব। আমরা যদি গল্পের এন্ডিংটার দিকে তাকাই, গল্পের এন্ডিংয়ে কী দেখানো হয়েছে, আমরা দেখব যে গল্পের এন্ডিংয়ে যে টাইগার যে জলে ভাসতে ভাসতে নিজের প্রাণ বাঁচাতে লিম্বে উন্স আঘাত করেছে, নিজের প্রাণটাকে বাঁচিয়ে টাইগারকে নদীর জলে সে ঝাঁপ দিয়ে সে অন্য একটা প্রান্তে এসে পৌঁছেছে, এবং সেখানে নাকি একটা এন্ডিংয়ে দেখানো হয়েছে যে একটা নতুন জঙ্গল সে খুঁজে পেয়েছে এবং সেখানে সে চিৎকার করছে। এই যে তার এই যে রোরিংটা দিয়ে সে দেখতে চাইলো নতুন জায়গাতে, নতুন জঙ্গলে, যে সেইখানে অন্যান্য তার কোমেটসরা আছে কি না বা অন্যান্য ওয়াইল্ড ক্রিয়েচাররা আছে কি না যাদের সঙ্গে সে আনন্দে থাকতে পারবে, যেটা এতদিন সে খুঁজছিল বারবার। তো অবশ্যই তার সেই রোরিংটা অন্যান্য ওয়াইল্ড ক্রিয়েচার যারা ওই নতুন জঙ্গলে ছিল, এইভাবে ইমাজিনারি ওয়েতে লেখক দেখিয়েছেন, তারাও তার ডাকে রেসপন্স করেছে। এবং রেসপন্স করাতে টাইগারের মধ্যে যে একটা অবশ্যই আনন্দ তৈরি হয়ে যায়, এ কাইন্ড অফ এক্সট্যাসি তৈরি হয়েছে, যার মধ্যে দিয়ে সে লেখক এইটাই বোঝাতে চাইলেন যে ওয়াইল্ড লাইফ, কন্টিনিউশন অফ ওয়াইল্ড লাইফ, এবং তিনি এটাকেই বারবার কনফার্ম করানোর চেষ্টা করেছেন। এই টাইগারের আনন্দটা এখন কেন? কারণ এইখানে, এই যে নতুন জায়গাতে, যেহেতু তার অন্যান্য ওয়াইল্ড ক্রিয়েচাররা রয়েছে, এখানে তার সম্ভবত টাইগার তার ফিমেল কোনো মেটের সঙ্গে নিশ্চয়ই ফিমেল পার্টনারের সঙ্গে কোএক্সিস্ট করে সে তার জেনারেশনকে পরের জেনারেশনে পৌঁছাতে পারবে নিয়ে গিয়ে। মানে এই যে ওয়াইল্ড লাইফ, কন্টিনিউশন অফ ওয়াইল্ড লাইফ,
যেটা এতদিন ওই জঙ্গলে থেকে হচ্ছিল না, বন্যপ্রাণী শূন্য হয়ে যাচ্ছিল, বংশবৃদ্ধি হচ্ছিল না, এই নতুন জঙ্গলে এসে সেইখানে তার ফিমেল কাউন্টার পার্টের সঙ্গে নিশ্চয়ই তাদের ফিউচার জেনারেশনের পৌঁছাবার একটা পদ্ধতি বা পৌঁছানোর জন্য এই যে একটা মেসেজ লেখক দিয়ে গেলেন যে ওই জঙ্গলে সে তার নতুন নিউ হ্যাবিট্যাট, সেইখানে সে তার কন্টিনিউশন অফ ওয়াইল্ড লাইফ চালিয়ে যেতে পারবে। এটা কিন্তু আমরা দেখতে পাবো, এইটাকে কিন্তু জোর দিয়ে বোঝানো হয়েছে, দেয়ার বাই জেনারেশন আফটার জেনারেশন টাইগার থাকবে। যেটা প্রয়োজন ছিল, যে টাইগার জঙ্গলে না থাকার জন্য যে জঙ্গলটা ধ্বংসপ্রাপ্ত হয়ে চলছে দিনের পর দিন নানান রকমভাবে, যে ওই গ্রামবাসীরা এখন বুঝছে, সেই রকম যাতে না হয়ে যায় অবশ্যই এই ওয়াইল্ড ক্রিয়েচার এবং ওয়াইল্ড লাইফদের দরকার আছে, সঙ্গে দরকার আছে ফরেস্টেশন এবং হিউম্যান বিংয়ের কোএক্সিস্টেন্সের জন্যে সমস্ত কিছুই দরকার আছে। আমরা দেখব যদি এই টাইগার বার্নিং ব্রাইট রাস্কিন বন্ডের এই গল্পটা উইলিয়াম ব্লেক, প্রি রোমান্টিক পোয়েট, তার একটা কবিতা আছে দি টাইগার, তার ফার্স্ট লাইন এরকম একটা, যে টাইগার বার্নিং ব্রাইট, ওই পার্টিকুলার কবিতা যে দি টাইগার সংস অফ এক্সপেরিয়েন্সের অংশ থেকে নেওয়া হয়েছে, সেই উইলিয়াম ব্লেকের লেখা খুব সুন্দর কবিতা, এবং সেখানে একটা অ্যাডাল্ট মেসেজ দেওয়া হয়েছে যে ওই যে টাইগারটা একটা সুন্দর, একটা বিউটিফুল সিমেট্রি, একটা অফুল সিমেট্রি, দেখতে সুন্দর অথচ ভয়ঙ্কর প্রাণী, এরকম একটা ফিয়ার্স স্পিরিট এই টাইগারকে যে ব্লেক প্রেজেন্ট করেছেন তার কবিতাতে, সেই টাইগারের প্রেজেন্সটা জাস্ট ফর টু প্রোটেক্ট দি ইনোসেন্ট ক্রিয়েচার লাইক ল্যাম। পৃথিবীতে যে অপারেশন, সুপারস্টিশন, ইনজাস্টিস, রং ডুইংস যেগুলো হয়ে চলছে, সেই সময় ফ্রেঞ্চ রিভলিউশনের সময় সোসাইটি যে করাপ্টেড হয়ে গেছে, সেরকম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে অসহায়দের রক্ষা করার জন্য ওই টাইগারের মতো একটা ইমেজ গড তৈরি করেছিলেন। তাহলে গডের দুটো রূপ, একটা হচ্ছে ইনোসেন্ট রূপ আর একটা হচ্ছে ফিয়ার্স রূপ। তো টাইগারের সেই রূপটা কিন্তু ধ্বংসের জন্যে নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্যে। তা সেই যে ইমেজটাকে আমাদের লেখক এই গল্পের মধ্যে অনেকটাই প্রেজেন্ট করবার চেষ্টা করেছেন, অনেকটা একই রকমভাবে, যে টাইগার জঙ্গলে ছিল, জঙ্গলে থেকে ওইখানকার পুয়ার পিপুলদের, ভিলেজার্সদের, হিমালয়ান ফুটহিলসের যে সমস্ত ভিলেজার্সরা ছিল তাদেরকে রক্ষা করার জন্য সে তার জীবনটাকে বেশি করে স্পেন্ড করতো। কারণ অসৎ ব্যবসায়ী বা ওই যে ডিফরেস্টেশন, এই সমস্তগুলো থেকে কিছু তো হলেও রক্ষা করেছে সে জঙ্গলটাকে, যেটা তারা এখন তার অ্যাবসেন্সের ফলে অসহায়ত্ব বোধ করছে, সেইটা কিন্তু আমরা দেখতে পারবো। গল্পে লেখক জোর দিয়ে বুঝিয়েছেন। তো এই গল্পের মধ্যে আমরা অবশেষে যে মেসেজটা পেলাম, বা গল্পের যখন টেক্সটটা পড়ার, লাইন টু লাইন টেক্সট পড়ে লাইন, যেহেতু এটা আবার এমন একটা শর্ট স্টোরি যে নোভেলও নয় বড়, আবার একেবারে শর্ট স্টোরিও বলা যায় না, মানে অনেকটাই এ কাইন্ড অফ নোভেলা বলা যেতে পারে। যে নোভেল হতে গেলে তো আরও বড় হতে হবে, আবার শর্ট স্টোরি হলে তো একটু ছোটো হয়, কিন্তু কোনোটাই নয়, এটা মাঝামাঝি, এটা নোভেলা, কাইন্ড অফ নোভেলা। যে নোভেলার সম্পর্কেও দু একটা কথা আলোচনা করা হবে। তো আমরা যখন টেক্সটটা পড়বো দেখবো লাইন টু লাইন, যেহেতু বড় অনেকটা, সেই জন্য টেক্সটটা পুরোটা পড়া সম্ভব নয়, হয়তো কিছু জায়গা হাইলাইট করা যাবে। তো আমরা এই গল্পের শেষে আমরা দেখলাম কি, যে আজকে এমন একটা সমস্যায় আমরা রয়েছি, বিশেষ করে ইন্ডিয়ান কনটেক্সটে গল্পটা লেখা হয়েছে, ইন্ডিয়ান সিভিলাইজেশন এমন একটা সংকটের মধ্যে, যেই যে আমরা বারবার আরবানাইজেশান, ইন্ডাস্ট্রিয়ালাইজেশান, নানান রকম ডিফরেস্টেশনের ফলে জঙ্গল সাফাই করে নানান রকমের কনস্ট্রাকশন গড়ে উঠছে, এইগুলো যে একটা সমস্যা ইন্ডিয়ান পিপুলদের, এইগুলো কিন্তু বারবার আমরা দেখতে পেয়েছি এই গল্পের মধ্যে হাইলাইট করা হয়েছে। তো আমরা দেখব যে এই যে সমস্যাটা, এই যে ইকোলজি নিয়ে যে ব্যাপারগুলো রাস্কিন বন্ড এই গল্পের মধ্যে প্রেজেন্ট করেছেন, যে হিউম্যান বিং এবং নন হিউম্যান বিং, স্পেশালি ওয়াইল্ড অ্যানিম্যালস এবং ফরেস্ট, এদেরকে একসাথে হারমোনিয়াস কোএক্সিস্ট করতে হবে, সবাই একে অপরের সাথে তাল মিলিয়ে চলবে, একে অপরের প্রতি ইন্টারডিপেন্ডেন্ট তারা, এবং কোনো একটা এলিমেন্টস যদি ডিসব্যালেন্স হয়, একে অপরের সাথে যদি ইমব্যালেন্স হয়ে যায় কোনো একটা এলিমেন্টস, সে হিউম্যান বিং হোক বা ওয়াইল্ড ক্রিচার হোক, অ্যানিমালস হোক বা এনভায়রনমেন্টের কোনো একটা ফ্যাক্টর হোক, যদি কোনো রকমভাবে একটা ব্যালেন্সিং ফ্যাক্টরটা কোনো রকমভাবে ডিস্টারবেন্স হয়, তাহলে হোল পপুলেশন কিন্তু ডিস্ট্রয় হয়ে যেতে পারে, ওয়াইপ আউট হয়ে যেতে পারে। তো এইরকম একটা হিউম্যান মেসেজ কিন্তু এই গল্পের মধ্যে দেওয়া হয়েছে, যে সবাইকে কিন্তু ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, সবাইকে কিন্তু লিভিং পিপুল, লিভিং থিং এবং ওয়াইল্ড অ্যানিম্যালস, এরা কিন্তু সবাই একসাথে হারমোনিয়াসলি কোএক্সিস্ট করতে হবে, এই মেসেজটাই কিন্তু দেওয়া হয়েছে এই গল্পের মধ্যে। এখন আমরা এই গল্পের মধ্যে যে সমস্ত ফ্যাক্টরসগুলো তুলে ধরা হয়েছে, দুই একটা কথা একটু আলোচনা করি, তারপরে টেক্সটটা পড়তে যাব। যে তাহলে প্রথমে আমরা দেখলাম একটা ইন্ডিয়ান সেটিংয়ে গল্পটা লেখা হয়েছে,
তাহলে যে সেটিংটা, যে হিমালয়ান ফুটহিলস এবং একটা ছোট্ট ভিলেজ, সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত গ্রাম্য জীবন টোটালটার মধ্য দিয়ে তাদের যে কালচার, তাদের যে লাইফস্টাইল, টোটালটার মধ্যে যে একটা ইন্ডিয়ান সেটিংয়ের বর্ণনা পেয়েছি। এবং একটা গঙ্গা নদী নিশ্চয়ই ওই হিমালয়ান ফুটহিল পাশ দিয়ে বয়ে গেছে, সে রিভার গঙ্গার কথা মেনশন হচ্ছে গল্পের মধ্যে। তো একটা টোটালি এটা গল্পটা ইন্ডিয়ান সেটিং নিয়ে তৈরি হয়েছে, এটা একটা ফ্যাক্টর আমরা দেখতে পাচ্ছি এই গল্পের মধ্যে লেখক প্রেজেন্ট করেছেন। দ্বিতীয় যে একটা পয়েন্টকে আমরা আরও বেশি করে এই গল্পের মধ্যে নিয়ে আসতে পারি, সেটা হলো ডিফরেস্টেশন। এ কাইন্ড অফ ভাস্ট প্রবলেম ডিফরেস্টেশন। এই যে একটু আগে আমরা গল্প পড়তে পড়তে আলোচনা করেছি, টেক্সটের অনেক লাইনেই আমরা দেখতে পাবো যে জঙ্গল কাটা বা ক্লিয়ারিং দি ফরেস্ট, এর ফলে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশান, কংক্রিটাইজেশান এইগুলো যে তৈরি হচ্ছে দিনের পর দিন ডিফরেস্টেশনের মধ্য দিয়ে, এটাও কিন্তু একটা বিশাল প্রবলেম। এটা কিন্তু এই গল্পের মধ্যে আমরা দেখতে পাবো যে একটা ডিফরেস্টেশনে কাইন্ড অফ যে ইকোলজির জন্য একটা ডিসব্যালেন্সে চলে যাচ্ছে, ইকোলজি নষ্ট হচ্ছে, এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে, এইটাও কিন্তু গল্পের মধ্যে বারবার তুলে ধরা হয়েছে। আমরা যদি দেখি যে আর একটা পয়েন্ট, যে 3 নম্বর পয়েন্ট হিসেবে যদি আমরা ধরি এটাকে, যে পোচিং অ্যান্ড হান্টার, পোচার্স এবং হান্টার্স, এই যে অসাধু ব্যবসায়ী, লোভ মানুষের, এর ফলে বন্য প্রাণীদের দিনের পর দিন ধ্বংস করতে হচ্ছে। কেউ হয়তো এই যে মার্কেটে কেউ যদি একটা বাঘের বাঘ শিকার করে নিয়ে এসে তার চামড়াগুলোকে যদি ডিসপ্লে করে কেনার জন্যে, যাদের টাকা পয়সা আছে, যারা ধনী লোক যারা, নিশ্চয়ই তারা নিলাম করে কিনবে সেগুলো। এইগুলো যে এই যে একটা লোভের মধ্য দিয়ে পড়ে, এই যে পোচার এবং হান্টার, বা ফরেস্টের মধ্যে অনেক দামি দামি অনেক গাছ আছে যে গাছগুলো বিরল এবং দুর্লভ, সে গাছগুলোকেও কিন্তু নির্মমে হত্যা করা হচ্ছে এবং সেগুলোকে ব্যবসার কাজে লাগানো হচ্ছে ফর মনিটারাইজেশন। এগুলোও কিন্তু আমাদেরকে নজর রাখা উচিত, যেটা লেখক আমাদেরকে এই গল্পের মধ্যে দিয়ে প্রেজেন্ট করা হয়েছে। তো পোচিং এবং হান্টিংও কিন্তু একটা সমস্যা এখানে দেখানো হয়েছে গল্প। আমরা যদি আর একটা পয়েন্টের কথা বলি, যে এই গল্পের মধ্যে যে একটা সুন্দরভাবে একটা ভিলেজ লাইফকে তুলে ধরা হয়েছে, একটা ইন্ডিয়ান ভিলেজ লাইফ, এবং তারা কীভাবে জীবনযাপন করে, তারা ডোমেস্টিক ক্যাটেল, তারা এই যে নদীতে ডোমেস্টিক ক্যাটেলকে তারা স্নান করাতে যায়, তারা একে অপরের সঙ্গে কীভাবে লাইফস্টাইল লিড করে। সন্ধ্যাবেলায় গ্রামের মানুষরা, গল্প যখন টেক্সট পড়বো দেখা যাবে যে একে অপরে বসে গল্প করে, বিভিন্ন রকমের ইয়ার্কি আড্ডা এগুলো চলতে থাকে। হ্যাঁ, তারা বিভিন্ন রকম তারা যে লাইফস্টাইলটা লিড করে, একটা কমপ্লিটলি একটা রুরাল লাইফ, সেটা কিন্তু আমরা বারবার এই গল্পের মধ্যে লেখকের মধ্যে সুন্দরভাবে আমরা দেখতে পাবো। সর্বোপরি বলা যায় যে এই গল্পের মধ্যে যে জিনিসটার উপরে লেখক জোর দিতে চাইলেন, যে ওয়াইল্ড লাইফের সঙ্গে হিউম্যান বিং বা হিউম্যান সিভিলাইজেশনের একটা নিবিড় ক্লোজ রিলেশনশিপ রয়েছে, এবং সেই রিলেশনশিপটা যদি কোনো রকমে বাধাপ্রাপ্ত হয়, নিঃসন্দেহে হিউম্যান সিভিলাইজেশন বিপদের মুখে পড়বে, এবং বন্যপ্রাণীরা বিপদের মুখে পড়বে। তাই সবাইকে একটা হারমোনিয়াসলি কোএক্সিস্ট করতে হবে একে অপরের সাথে, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে সবাইকে থাকতে হবে। তো এই যে গল্পটা আলোচনা করা হলো, এবার টেক্সটটা নিয়ে আমরা একটু আলোচনা